নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেন্টার কলকাতা কেন্দ্র থেকে PHIC 133 হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 to 1707 এই আলোচনায় ইউনিট নাম্বার 12 ইনল্যান্ড ট্রেড and unit number 13 oceanic trade অভ্যন্তরীণ বাণিজ্য এবং সামুদ্রিক বাণিজ্য আলোচনা প্রসঙ্গে আমি অঞ্জন কুমার বসু সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আমার আজকের আলোচনার বিষয় পাঠ এককের উদ্দেশ্যগত দিক। পাঠক সমাজকে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ একক 12 এবং পাঠ একক 13 এই দুই পাঠ এককের মধ্য দিয়ে মধ্যযুগের ভারতবর্ষের বিশেষ করে সুলতানি যুগ পর্বে দিল্লি সুলতানের অধীনে অভ্যন্তরীণ বাণিজ্য ব্যবসা বাণিজ্য এর চিত্র সম্পর্কে পাঠক সমাজকে সচেতন করা এবং মুঘল যুগ প্রসঙ্গে বা ওই সময়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবসা বাণিজ্য সম্পর্কে যেমন একটা স্বচ্ছ ধারণা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠক সমাজের সামনে তুলে ধরতে চাই। এই পর্বে আমরা সুলতানি যুগের অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে যুক্ত বিভিন্ন বণিক গোষ্ঠী তাদের সম্পর্কে আমরা যেমন জানতে পারবো বিভিন্ন পণ্য সামগ্রী আভ্যন্তরীণ ক্ষেত্রে দেশের এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে পৌঁছে যাওয়া এবং অন্য প্রান্তের উৎপাদিত সামগ্রী দেশের আরেকটি প্রান্তে চলাচলের মাধ্যমে যে সজাগ বাণিজ্যের ধারা প্রাচীন যুগ থেকে ভারতবর্ষের ইতিহাসে লক্ষ্য করা যায় তার প্রবহমানতা সম্পর্কে পাঠক সমাজ অবগত হবে। এই পাঠ একক শেষে পাঠক সমাজ সুলতানি যুগের সামুদ্রিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য ওসানিক ট্রেড সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা অর্জন করবে। এর পাশাপাশি পাঠক সমাজ মুঘল যুগের ব্যবসা বাণিজ্য অভ্যন্তরীণ এবং সামুদ্রিক বা মহাসাগরীয় বাণিজ্য এই সম্পর্কে যেমন পূর্ণ সচেতনতা অর্জন করবে, তার পাশাপাশি বণিক গোষ্ঠী ব্যাংকিং ব্যবস্থা এবং ঋণ সিস্টেম সম্পর্কে একটা ধারণা অর্জন করবে। মোটের উপর মধ্যযুগের ভারতবর্ষে অর্থনীতির মূল অংশ কৃষিকে বাদ দিলে যে অংশ সবচেয়ে বেশি নজর কাড়ে তা ছিল ব্যবসা বাণিজ্য। সেই ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটা পূর্ণ ধারণা পাঠক সমাজের তৈরি হবে। আমি বলতে চাই মধ্যযুগ পর্বে যে শাসকদের হাত ধরে
ভারতবর্ষ শাসিত হয়েছিল, যাদেরকে আমরা মূলত সুলতানি শাসন পর্ব এবং মুঘল শাসন পর্ব এই দুই পর্বে ভাগ করে আলোচনা করতে পারি। সেখানে অভ্যন্তরীণ বাণিজ্য সঙ্গে যুক্ত বণিক এবং আভ্যন্তরীণ বাণিজ্যের গতিশীলতা, এর পাশাপাশি সামুদ্রিক বাণিজ্যের কর্মধারা, যা পূর্ববর্তী সময়কাল থেকেই ভারতীয় অর্থনীতির সাথে সংযুক্ত ছিল, তার প্রবহমানতা সুলতানি যুগ পর্বে বজায় ছিল। তবে ক্রমাগত পরিবর্তনের একটা চিত্র আমরা এই পর্বে লক্ষ্য করব। আবার সুলতানি যুগ পর্ব বা যুগ পর্ব পেরিয়ে যাওয়ার পর যখন আমরা মুঘল শাসকদের শাসন কার্যের মধ্যে ভারতবর্ষকে শাসিত হতে দেখি বা শাসিত হয়, তখন ব্যবসা বাণিজ্যের ধরন তা অভ্যন্তরীণ বা ইন্টারনাল ট্রেডই হোক বা বহির্বাণিজ্য বা ফরেন ট্রেড বা আরো পরিষ্কার করে সামুদ্রিক বা মহাসাগরীয় বাণিজ্য বা ওসানিক ট্রেড এই পর্ব লক্ষ্য করি, তাহলে সুলতানি যুগ পর্বের থেকে কিছুটা পরিবর্তনের ধারাবাহিকতা আমরা লক্ষ্য করি। পাঠক সমাজ এ বিষয়ে পূর্ণ সচেতন থাকবেন। ক্রমেই যে ভারতবর্ষ অর্থনৈতিক কর্মকাণ্ডে সমস্ত ক্ষেত্রকে স্পর্শ করেছিল বা এগিয়ে চলেছিল, যা প্রাচীন যুগ থেকে ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তার ধারাবাহিকতায় কোনো রকম ছেদ পর্ব ঘটেনি, বিশেষ করে মধ্যযুগ পর্বে। ইউরোপীয় ইতিহাসবিদরা বিশেষ করে সাম্রাজ্যবাদী শাসনকে বৈধতা দেওয়ার জন্য বারংবার প্রমাণ করার চেষ্টা করেছেন মধ্যযুগের শাসন পর্ব ভারতবর্ষের ক্ষেত্রে ডার্কেস বা অন্ধকারচ্ছন্ন। ব্যবসায়িক গতিশীলতা অনেকটা স্তীমিত, সেভাবে আধুনিক পুঁজিবাদী তৎপরতা লক্ষ্য করা যায়নি। কিন্তু ইরফান হাবিবের মতো ইতিহাসবিদরা দেখিয়েছেন যে মুঘল যুগের শেষ পর্বে যথেষ্ট পুঁজিবাদী প্রবণতা ভারতবর্ষে গড়ে উঠেছিল। কাজেই সাম্রাজ্যবাদকে আড়াল করার স্বার্থে সাম্রাজ্যবাদী ইতিহাসবিদরা বা কেমব্রিজ ঘরানার ইতিহাসবিদরা যেভাবে মধ্যযুগে ভারতবর্ষকে অন্ধকারচ্ছন্ন পর্ব বলে ব্রিটিশ শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, তা বাস্তবিক ক্ষেত্রে কতটা সত্যের কাছাকাছি তা নিয়ে পাঠক সমাজের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। আমার পরবর্তী আলোচনা সুলতানি যুগে ব্যবসা বাণিজ্য। এটা ঠিক আজকের মতো সুলতানি যুগে আধুনিক শ্রম নির্ভর শিল্প সামগ্রী উৎপাদিত হয়নি, কারিগররা অসংগঠিত ছিল, তারা অনেকাংশে
সুলতানের কারখানায় কাজ করত বা অন্যত্র কাজ করতেন, তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না এবং তাদের কাজের যন্ত্রপাতি অর্থাৎ উৎপাদনের সাথে যুক্ত যন্ত্রপাতি মান নিম্নমানের ছিল এবং উৎপাদনের পরিমাণও অপেক্ষাকৃত কম ছিল এবং ভারতীয় বণিক গোষ্ঠীর উদ্দেশ্য ছিল যে কোনো প্রকারে তাদের মুনাফাকে বৃদ্ধি করা। সেই উদ্দেশ্যে তারা চালিত হয়ে সুলতানি যুগে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল। তবে আমি বলতে চাই সুলতানি যুগের জনসাধারণের অর্থনৈতিক কর্মকাণ্ডে কৃষি মূল ভূমিকা পালন করেছিল, যা আমি ইতিপূর্বে আমার আলোচনায় এই বিষয়ের আলোচনায় বলেছি। তবে কৃষির পরে ব্যবসা বাণিজ্য উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। তবে সময়ের সাথে সাথে এই ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিবর্তনের ধারা কিন্তু প্রবাহমান ছিল। আমরা যদি সুলতানি যুগের অন্তর্দেশীয় এবং বৈদেশিক বা সামুদ্রিক বা মহাসাগরীয় উভয় বাণিজ্যের দিকে লক্ষ্য রাখি, তাহলে কিন্তু প্রসারণশীলতা অর্থাৎ ব্যবসা বাণিজ্য এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের সাথে ক্রমাগত বৃদ্ধির প্রবণতা লক্ষ্য। কৃষির প্রসার ঘটেছিল, তার পাশাপাশি দক্ষ কারিগর, অভিজ্ঞ বণিক এবং মহাজন শ্রেণীর অস্তিত্ব আমরা লক্ষ্য করি। আলীগড় ইতিহাসবিদ অধ্যাপক সতীশচন্দ্র দেখিয়েছেন তুর্কিদের সময় পর্বে এক কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে ওঠায় একাধিক নতুন নগরের আবির্ভাব হয়েছিল। পাশাপাশি সুলতানি যুগে মুদ্রা অর্থনীতির সম্প্রসারণ আমরা লক্ষ্য করি। সুলতানরা নতুন নতুন অঞ্চল জয় করে যেমন সুলতানি সাম্রাজ্যের মানে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটান, ফলে সেই সমস্ত অঞ্চলের সাথে বাণিজ্যিক তৎপরতা বৃদ্ধি পায় এবং এই সময় কৃষকদের নগদ অর্থে রাজস্ব দেওয়ার প্রবণতা এই বাণিজ্যিক তৎপরতাকে আরো অনেকাংশে বৃদ্ধি করে এবং মহাজন শ্রেণী উৎপত্তি ঘটায়, যা আগে থেকেই ছিল। তাদের বাড়বাড়ন্ত আমরা এই পর্বে লক্ষ্য করি। তার কারণ নগদ অর্থে রাজস্ব দেওয়ার তাগিদ কৃষককে তার উৎপাদিত সামগ্রী বিক্রি করতে হয়। সমসাময়িক ইবান বতুতা এবং ফ্রেডরিক বারবারোসার বিবরণ থেকে আমরা সুলতানি যুগের অন্তর্দেশীয় এবং সামুদ্রিক বাণিজ্য সম্পর্কে যথেষ্ট তথ্য জানতে পারি। সুলতানি যুগের গ্রামগুলি থেকে প্রচুর পরিমাণে পণ্য সামগ্রী শহরগুলিতে আসতো এবং কাঁচা মাল, বিশেষ করে খাদ্যশস্য, এগুলি বেশি বেশি করে গ্রাম থেকে শহরে আসতো এবং এই যুগে কৃষকদের উপর করের চাপ কিন্তু যথেষ্ট থাকায়
কৃষকরা সরকারি খাজনা মেটানোর তাগিদে ফসল তোলার পরপর তারা তা বিক্রি করতে বাধ্য হতো বা খেতেই সেগুলো বিক্রি করত। ফলে অনেক ক্ষেত্রে চাষের জমির ধারে অবস্থানরত ভ্রাম্যমান বণিক, যাদেরকে ক্যারাভানিস বলে বণিক বলে অভিহিত করা হয়, তাদের আমরা দেখতে পাই এবং তারা ফসল ক্রয় করতেন। সমসাময়িক জিয়াউদ্দিন বারিনীর নায়ক বলে এক ধরনের বণিকদের কথাও আমরা জানতে পাই, যারা 10 থেকে 20,000 বলদের পিঠে চাপিয়ে প্রচুর পণ্য সামগ্রী গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে নিয়ে আসত। এই ক্যারাভানিস বণিকরা গ্রাম থেকে শহরে তাদের পণ্য সামগ্রী নিয়ে হাজির হতো। এইভাবে সমসাময়িক কালের লেখকদের কাছ থেকে আমরা অভ্যন্তরীণ বাণিজ্যের এক চিত্র লক্ষ্য করি। দূরপাল্লার পথ ধরে ঘোড়া, বলদের গাড়ি এবং পালকি করে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে যাওয়া হতো। গাঙ্গেয় উপত্যকা, মালব, গুজরাট, বাংলা, দাক্ষিণাত্য এবং মালাবারের মধ্যে অন্তর্বাণিজ্য চলত। অর্থাৎ পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে একটা ইন্টারনাল বাণিজ্যিক সম্পর্ক সুলতানি যুগেও আমরা এই অভ্যন্তরীণ বাণিজ্য তার প্রবহমানতা এতটাই ছিল যে ক্রমাগত যোগাযোগ ব্যবস্থার উন্নতির ভাবনা সুলতানি শাসকদের ভাবতে হয়েছিল। আজকের মতো এত উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে শাসকদেরকে পথের ধারে সরাইখানা নির্মাণ করতে হয়েছিল, যেখানে বণিকরা তাদের পণ্য সামগ্রী নিয়ে আশ্রয় গ্রহণ করতেন এবং মালাবারের মধ্যে অন্তর্বাণিজ্য ছড়িয়ে গিয়েছিল। উত্তর পশ্চিম ভারতের মুলতান ছিল স্থল বাণিজ্যের একটা অন্তর্বর্তী ঘাঁটি। এখান থেকে কৃতদাস পাঠানো হতো মধ্য ও পশ্চিম এশিয়ার দেশগুলিতে। উন্নত মানের ঘোড়াও সেখান থেকে সংগ্রহ করা হতো। পারস্য, আফগানিস্তান হয়ে রেশম ভারতে আনা হতো। আবার এই পথ দিয়ে ভারতের নীল ইরানে পাঠানো হতো। ভারতের অন্যান্য শহরগুলি থেকে বহু জিনিস দিল্লিতে আনা হতো। দিল্লি ও লাহোর থেকে মিশ্রি, সরৌতি থেকে ঘি ইত্যাদি সংগ্রহ করা হতো। দিল্লি এবং মুলতান অধুনা পাকিস্তানের অন্তর্গত একটি প্রদেশ। বর্তমানে এটি পাকিস্তান রাষ্ট্রের একটি প্রদেশ। তার মধ্যেকার একটা স্বচ্ছ অভ্যন্তরীণ বাণিজ্যিক চিত্র এই সময় লক্ষ্য করা যায়। উত্তর পশ্চিম ভারতের সমস্ত পণ্য মুলতান হয়ে দিল্লির বাজারে যেত। আবার দিল্লির বাজার থেকে পণ্য সামগ্রী এসে বিদেশের
রপ্তানি হতো। দিল্লি সে যুগের একটি উন্নত বাণিজ্য কেন্দ্র হিসেবে গণ্য হয়েছিল। এর পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করি, বাংলাতে বিভিন্ন বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল। ঘোড়া প্রচুর পরিমাণে বাইরে থেকে বাংলায় আনা হতো। বাংলাতে ঘোড়ার বাণিজ্য যথেষ্ট প্রচলিত ছিল এবং বখতিয়ার খলজি যখন মাত্র ১৭ জন অশ্বারোহী কে নিয়ে এসে লক্ষণ সেন নদী আক্রমণ করে, তখন প্রাথমিক পর্বে অনেকেই ভেবেছিল যে তিনি ঘোড়া ব্যবসায়ী, তাই বিষয়টাকে অতটা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়নি। কিন্তু পরবর্তীকালে বখতিয়ার খলজির আক্রমণ বাংলায় ক্রমাগত বাণিজ্যিক সামগ্রী হিসেবে ঘোড়ার গুরুত্বকে বাড়িয়ে দেয়। ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যে মসলিন ও রেশমি কাপড়ও রপ্তানি করত। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এগুলো পাঠানো হতো। অন্তর বাণিজ্যের সাথে বা অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে সংযুক্ত ছিল গুজরাটের বেনে সম্প্রদায়, যাদেরকে আমরা বেনিয়া বলেও অভিহিত করি, রাজস্থানের মারোয়াড়ি সম্প্রদায়, খোরাসানিরা ছিল আফগান ও পারসিক জাতীয় বিদেশি মুসলমান বণিক। এছাড়াও মুসলমান বোহরা বণিক অভ্যন্তরীণ বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বারানি বলছেন দূরপাল্লার বাণিজ্যে প্রধানত ছিল মুলতানিদের হাতে, অর্থাৎ দূর দূরান্তের সাথে যে বাণিজ্যিক কর্মতৎপরতা, সেই বাণিজ্যিক তৎপরতার বেশিরভাগটা নিয়ন্ত্রণ করত মুলতানি বণিক সম্প্রদায়। আমরা আদি মধ্যযুগে, আর্লি মিডাইভেল পিরিয়ডে বিভিন্ন বণিক সংগঠন বা গিল্ডের অস্তিত্ব বিভিন্ন লেখার মধ্য দিয়ে লক্ষ্য করেছি। তবে সুলতানি আমলে মুলতানি বণিকরা শুধু বাণিজ্য করে ধনী হয়নি, তারা এর পাশাপাশি মালিক আমিরদের সম্পদকেও কুক্ষিগত করেছিল বলে জিয়াউদ্দিন বারানি উল্লেখ করছেন। কেননা আমিররা এদের কাছ থেকে ঋণ গ্রহণ করতেন এবং ইকতার রাজস্বের উপর এদের অধিকারও স্থাপিত হয়েছিল। এছাড়াও সুলতানি যুগে অভ্যন্তরীণ বাণিজ্যে একদল সংগঠিত দালাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যে কারণে আলাউদ্দিন খলজি এই দালালদের কঠোর হাতে দমন করার উদ্যোগ নিয়েছিলেন এবং এরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকে দস্তুরি অর্থাৎ একটা কমিশন আদায় করতেন। আলাউদ্দিন খলজি কঠোরতার সাথে এই দালালদের নিয়ন্ত্রণ করার উদ্যোগী ভূমিকা গ্রহণ করলেও ফিরোজ তুগলকের সময় দালালদের দাপট ভীষণভাবে বেড়ে যায়।
এবং তারা তাদের আধিপত্য বিস্তার করে। তবে মোটের উপর সুলতানি যুগের বণিকদের নৈতিক মান খুবই নিম্ন ছিল। তারা স্থল বাণিজ্যে মূলত মুনাফাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিল। যে কোনো প্রকারে অনৈতিক পথকে অবলম্বন করেও মুনাফা বৃদ্ধির বিষয়ে তৎপর হয়েছিল। আবার কোন লেখাতে সুলতানি যুগের ভারতীয় বণিকদের সম্পর্কে এমনও তথ্য পাওয়া যাচ্ছে যে তারা কোনো প্রকার অতিরিক্ত লাভের লোভে কখনোই অসৎ পথ অবলম্বন করতেন না, বা কোন রকম প্রতারণামূলক উদ্দেশ্যের দ্বারা চালিত হননি। মাপ ও ওজনের ব্যাপারে তারা একদম সঠিক পথ সর্বদা গ্রহণ করতেন। তবে এই তথ্য মধ্যে বিশ্বাসযোগ্যতা কিছুটা হলেও আমরা কম লক্ষ্য করি। তার কারণ এই সময় পর্বে ব্যবসা বাণিজ্য অনেক সময় কিছুটা পরিমাণে অনিশ্চয়তার মধ্যে ছিল। রাস্তাঘাটে অনেক সময় ব্যবসায়ীদের পণ্য সামগ্রী দস্যুদের দ্বারা লুণ্ঠিত হওয়ার প্রবণতাও আমরা সুলতানি যুগ পর্বে বা আদি মধ্যযুগের ইতিহাস পর্বে লক্ষ্য করেছি। যে কারণে সুলতান গিয়াসউদ্দিন বলবন কাটিয়ার দস্যুদের দমন করতে নানান রকমের পথ অবলম্বন করেছিলেন, যা ইন্টারনাল বাণিজ্যের বা আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে একটা বড় বাধা হিসেবে কাজ করেছিল। তবে এই পর্বে ঠিক কতটা অভ্যন্তরীণ বাণিজ্য হয়েছিল তার সঠিক হিসাব দেওয়া সম্ভব নয়, বা সেই ধরনের তথ্য এখনো পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। তবে অন্তর্বাণিজ্যের অগ্রগতি তে সরকারি ভূমিকা কম থাকলেও আলাউদ্দিনের সময় বাদ দিলে একমাত্র আলাউদ্দিন দিল্লির সরবরাহ ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। বাকি কোন সুলতানই সেই অর্থে অভ্যন্তরীণ বাণিজ্যে সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে বিরাট কিছু ভূমিকা গ্রহণ করেছিলেন তেমন কিন্তু নয়। তবে এক্ষেত্রে ব্যক্তিগত ব্যবসায়ীরা অনেক অর্থ বিনিয়োগ করেছিলেন তাদের আর্থিক ঝুঁকি নিয়ে। কাজেই মুনাফা অর্জনটা তাদের কাছে মূল বিষয় হয়ে উঠে এসেছিল।
সামুদ্রিক বাণিজ্য বিষয়ে আমরা পরে আলোচনা করব। আমরা এখন মুঘল যুগের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে অভ্যন্তরীণ বাণিজ্য, মুঘল বণিক, ব্যাংকিং ব্যবস্থা এই বিষয় এবং সুদের কারবার, বণিক সংস্থা এই বিষয়টা দেখার চেষ্টা করব। সুলতানি যুগের ব্যবসায়িক কর্মকাণ্ড মুঘল যুগেও ধারাবাহিকতা বজায় রেখেছিল। বিদেশি ভ্রমণকারীদের রচনা, বিশেষ করে ফিচ, হকিন্স, মান্ডিক, টাভার্নিয়ের, বার্নিয়ের, মানুচ্চি এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের সরাইখানার বিষয়টি তুলে ধরেছেন। অর্থাৎ ব্যবসায়ীদের যাতায়াত এবং আশ্রয়ের ক্ষেত্রে যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, তার জন্য এই সমস্ত সরাইখানাগুলি গড়ে উঠেছিল। আগ্রা, দিল্লি, পাটনা, রাজমহল, মুলতান, বুরহানপুর, লাহোর, ফতেপুর সিক্রি, ঢাকা, ঔরঙ্গাবাদ প্রভৃতি জায়গায় প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা শহরগুলি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়েছিল। শহরগুলি বাণিজ্য ঘাঁটিতে পরিণত হয়। ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি মুঘল যুগে আমরা আরো লক্ষ্য করি। এখান থেকে দালাল বা পাইকার মারফত দ্রব্যাদি সংগৃহীত হতো এবং বৃহত্তর বাণিজ্যের অঙ্গনে সেগুলি পৌঁছে যেত। ব্যবসা বৃদ্ধির ক্রমবর্ধমান চিত্র মুঘল যুগে আমরা লক্ষ্য করি। বিদেশি ভ্রমণকারীদের বিবরণ, ফ্যাক্টরি রেকর্ডস এবং সমসাময়িক পার্সি ঐতিহাসিকদের বিবরণ থেকে আমরা মুঘল যুগের ব্যবসা বাণিজ্যের এক সমৃদ্ধ চিত্র লক্ষ্য করি। এবং মুঘল যুগের শেষ পর্বে বা মুঘল যুগের সূচনা পর্ব থেকে আমরা কিন্তু তার আগে থেকে, বিশেষ করে 1498 ভাস্কো ডা গামার কালিকট বন্দরে আগমন, অর্থাৎ বিদেশি বণিকদের ভারতীয় বাণিজ্যের সাথে সংযুক্ত হওয়া বা আগমন, এই ব্যবসায়িক কর্মকাণ্ডের ক্ষেত্রে আরো পরিবর্তন সাধন করে। এবং এই সময় বণিকরা হুন্ডি প্রথার মাধ্যমে পরোক্ষে এক ধরনের ব্যাংকিং ব্যবস্থা ও সুদের কারবার কে রপ্ত করে এবং রাষ্ট্রীয় প্রশাসন পর্যন্ত এই হুন্ডি ব্যবহারের সাথে সংযুক্ত ছিল, যা হাত বদল, একজনের হাত থেকে অন্যজনের কাছে হস্তান্তরিত করা যেত। ইতিহাসবিদ সুজন রায় ভান্ডারী মনে করেন মুঘল আমলে সংগঠিত বীমা ব্যবস্থা চালু থাকায় বণিকরা মাল লেনদেনের ক্ষেত্রে পথের ঝুঁকি সামাল দিতে পারত। অর্থাৎ এই পর্বে মুঘল বণিকদের পণ্য সামগ্রীর বীমা বা ইন্স্যুরেন্স চালু হয়েছিল। ফলে বণিকরা পূর্ববর্তী সুলতানি যুগের থেকে অনেক বেশি পরিমাণে স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্যের কাজে
যুক্ত হয়েছিল। অর্থাৎ বাণিজ্যিক গতিধারা পূর্বের তুলনায় অনেক অনেক পরিমাণে বেড়ে গেছে। মুঘল যুগে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে আমরা ভোগ্য পণ্যের বেশিরভাগ যা গ্রামে উৎপাদিত হতো তা স্থানীয়ভাবে সংগ্রহ করা হতো এবং বিরাট অংশ শহরগুলির চাহিদার সঙ্গে তাল রেখে শহরে আনা হতো। অন্যদিকে শহর থেকে গ্রামের জন্য কিছু ভোগ্য পণ্য, ধাতব দ্রব্য, লোহা লবণ এগুলি গ্রামে পাঠানো হতো। সমগ্র ভারতবর্ষ জুড়ে বিনিময় ছিল এবং তার পরিমাণ যথেষ্ট ছিল। বিশাল আকারের বিনিময়ের কারণ অনেক অঞ্চলের উদ্বৃত্ত উৎপাদন, আবার অনেক অঞ্চলে ছিল ঘাটতি প্রবণ। ফলে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বিভিন্ন পণ্য সামগ্রী পাঠানোর বিষয়টি অভ্যন্তরীণ বাণিজ্যের একটা বিশেষ বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল। যেমন করমণ্ডল অঞ্চলে ধান পাওয়া যেত না এবং সেখানে চালের বা ধানের উৎপাদন না হওয়ার ফলে বাংলা, উড়িষ্যা এবং কন্নড় অঞ্চল থেকে ধান আমদানি হতো। উৎকৃষ্ট নীল উৎপাদনে আগ্রা ও পার্শ্ববর্তী অঞ্চল এগিয়ে ছিল। গুজরাট তুলা উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। বাংলাদেশের বহু অঞ্চলে চিনি রপ্তানি করত। বহু অঞ্চল বাংলাদেশ ভারতের বহু অঞ্চলে চিনি রপ্তানি করত। ভারতের বিভিন্ন অঞ্চলে খাদ্যশস্য, কৃষিজ পণ্য, শিল্প পণ্য উৎপাদনে বিশেষ দক্ষতা দেখিয়েছিল এবং মুঘল যুগে ভারতের প্রধান প্রধান বাণিজ্য কেন্দ্রগুলি হয়ে উঠেছিল অধুনা পূর্ববঙ্গের শ্রীপুর, সাতগাঁও, পশ্চিমবঙ্গের হুগলি, পূর্ববঙ্গের ঢাকা, পশ্চিমবঙ্গের কলকাতা, পাটনা, বেনারস, লখনৌ, আগ্রা, দিল্লি, ঔরঙ্গাবাদ, মুলতান, লাহোর, কাবুল। আগ্রা ও বুরহানপুর অন্তঃবাণিজ্যের দুটি বড় কেন্দ্র হয়ে উঠেছিল। সুরাট, মছলিপত্তনম, হুগলি, চট্টগ্রাম ছিল সে যুগের প্রধান বন্দর। অন্যান্য বন্দর উড়িষ্যার বালেশ্বর, কোচিন, কালীঘাট, গোয়া। ব্যবসা বাণিজ্যের উন্নতিতে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই সময় ভারতবর্ষে যানবাহন ব্যবস্থার উন্নতির জন্য নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এবং মূলত ইউরোপীয়দের মতো যানবাহনের ক্ষেত্রে মুঘল যুগপর্বে উন্নতি কিন্তু আমরা লক্ষ্য করি না। বড় বড় নৌকা, বলদে টানা গাড়ি, ঘোড়ার গাড়ি এবং কিছু কিছু অঞ্চলে মানুষের পিঠে করেও পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হতো। অন্তঃবাণিজ্যের বা অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য স্থল ও জলপথ দুই ব্যবহার করা হতো। লাহোর থেকে মুলতান হয়ে আহমেদাবাদ যাওয়ার একটা রাস্তা তৈরি হয়েছিল। আগ্রা থেকে লাহোরের যাওয়ার একটা রাস্তা তৈরি হয়েছিল। আগ্রা থেকে একটি পথ দক্ষিণ পশ্চিম আজমির হয়ে আহমেদাবাদে পৌঁছেছিল। আহমেদাবাদ থেকে সুরাটের মধ্য দিয়ে ঔরঙ্গাবাদ ও দাক্ষিণাত্যে যাবার একটা রাস্তা তৈরি হয়েছিল। পাটনা থেকে বাংলায় ব্যবসা বাণিজ্য চলত। বারাণসী থেকে জৈনপুর, সাসারাম
যাওয়ার বাণিজ্য পথ তৈরি হয়েছিল। পাটনা থেকে বাংলা বাণিজ্য পথ ছিল মুঙ্গের হয়ে, অন্যদিকে রাজমহল, অন্যদিকে কাশিমবাজার, হুগলি, মেদিনীপুর যাওয়ার একটা রাস্তা তৈরি হয়েছিল। রাজশাহী থেকে বগুড়া, রংপুর থেকে সুন্দরবন। এইভাবে বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রের মধ্যে যোগাযোগের একটা ক্ষেত্র তৈরি হয়ে উঠেছিল। স্থল ও নদীপথ ধরে মুঘল যুগে যে বিখ্যাত বাণিজ্য কেন্দ্রগুলো গড়ে উঠেছিল, তার মধ্যে পূর্ব বাংলার শ্রীপুর, ঢাকা, পশ্চিম বাংলার আমি বলেছিলাম সপ্তগ্রাম, হুগলি, কলকাতা, পাটনা, বারাণসী, লখনৌ, আগ্রা, দিল্লি এবং উত্তর পশ্চিম ভারতের লাহোর, কান্দাহার, কাবুল, থাট্টা ও পশ্চিম ভারতের আমেদাবাদ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। গ্রামীণ হাট বা বাজার বা মান্ডি, সেগুলিতে কৃষক তার উৎপাদিত সামগ্রী নিয়ে আসতেন। এগুলি থেকে, এই হাটের গুলি থেকে শাহুকার, মহাজন এবং দালাল বণিকরা বিভিন্ন পণ্য সামগ্রী সংগ্রহ করতেন। এমনকি সাধারণ মানুষও এই হাটগুলি, গ্রামীণ হাটগুলিতে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে যেগুলি বসতো, সেখান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতেন। মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে এই ধরনের হাটের বিবরণ আমরা পাই বাংলা সাহিত্যে। এমনকি সমসাময়িক বারাণসী দাসের অর্থকথন থেকেও আমরা জানতে পারি জৌনপুর অঞ্চলে 52টি পরগনার প্রত্যেকটি গ্রামে বাজার বা মান্ডি ছিল। হুগলির বড় বাজারে নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যেত। আবার অন্যান্য বাজারে বস্ত্র, খাদ্যশস্য ইত্যাদি বিক্রি হতো। এমনকি অনেক বাজারে ক্রীতদাসরাও তাদের প্রভুর পণ্য সামগ্রী বিক্রি করত। গোয়ার বাজারে সব জিনিস পাওয়া যেত। গ্রাম থেকে শহরে কাঁচামাল পাঠানো হতো, আর শহর থেকে গ্রামে আনার মতো জিনিস পরিমাণে কম ছিল। তার কারণ গ্রামগুলি কার্যত সে যুগে স্বনির্ভর হয়ে উঠেছিল। তবে গ্রামগুলি স্থানীয়ভাবে নিজেদের প্রয়োজনীয় জিনিস উৎপন্ন করত। গ্রামের বাজারে লবণ, মসলা বা এই সমস্ত সামগ্রী শহর থেকে আনা হতো। অধ্যাপক তপন রায় চৌধুরী এই ধরনের প্রাক ঔপনিবেশিক পর্বের গ্রামীণ ব্যবস্থার এক স্বয়ংসম্পূর্ণতার চিত্র উল্লেখ করেছে। মোটামুটিভাবে ইন্টারনাল বা অভ্যন্তরীণ বাণিজ্যের এই অবস্থা যুক্ত হয়েছিল এবং মুঘল যুগে ক্রমেই ব্যাংকিং ব্যবস্থা, সুদের কারবার, ব্যবসায়িক স্বার্থকে চরিতার্থ করতে বা প্রসার ঘটাতে আমরা লক্ষ্য করি। আমার পরবর্তী আলোচনা সুলতানি যুগে মহাসাগরীয় বাণিজ্য, মুঘল যুগে মহাসাগরীয় বাণিজ্য এবং বিদেশি বণিকদের আগমন। প্রাচীন যুগ থেকে ভারতবর্ষে মহাসাগরীয় বাণিজ্যের এক ঐতিহ্য সিল্ক রুট বা রেশমের রাস্তা ধরে চালু ছিল। এই বৈদেশিক বাণিজ্যের যে চিত্র প্রাচীন যুগে ছিল, তা সুলতানি যুগেও সেই প্রবাহমানতা বজায় ছিল। তবে এই পর্বে
স্থল এবং জল দুই পথ দিয়ে বৈদেশিক বাণিজ্য চালিত হয়েছে এবং মহাসাগরীয় বাণিজ্যের জন্য বিভিন্ন পণ্য সামগ্রী ভারতবর্ষ থেকে বিদেশের নিয়ে যাওয়া হতো এশিয়া অন্যান্য অঞ্চলে, আফ্রিকা বা ইউরোপ, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথেও এই ধরনের বাণিজ্যিক কর্মতৎপরতা লক্ষ্য করা যায়। মোটের উপর মহাসাগরীয় বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন বন্দর উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল এবং ইবন বতুতার লেখা থেকে জানা যায় যে দক্ষিণ ভারতের করমণ্ডল মালাবার উপকূলে হিন্দু যুগ ধরে যে ভারী সমুদ্রগামী জাহাজ নির্মাণের কৌশল জানা ছিল, সেই বিষয়টি সুলতানি যুগ পর্বেও চলে আসছিল। সুলতানি যুগে দক্ষিণ পূর্ব এশিয়ার সামুদ্রিক বাণিজ্যে তিন মুসলিম বণিক ও নাবিকদের প্রাধান্যের কথা আমরা জানতে পারি। বাংলাদেশের সমুদ্রগামী জাহাজ নির্মাণের জন্য নিজস্ব কারিগরি জ্ঞান যেমন ছিল এবং গম্ভীরা কাঠের ব্যবহারও কিন্তু আমরা এই পর্বে লক্ষ্য করি। দ্বাদশ শতকে ভারতের তিন দিকে সমুদ্র বাণিজ্য চালিত হয়েছিল। জাংক, চীনা জাংক নামে ছোট নৌকার অস্তিত্ব আমরা যেমন জানতে পাই, তেমনি আবার আরব বণিকদের ধাও, যেগুলো বৃহৎ আকারের জাহাজ, তার অস্তিত্ব আমরা লক্ষ্য করি। অর্থাৎ ধাও জাহাজে করে যে সমস্ত পণ্য সামগ্রী এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে আনা হতো, সেগুলি আবার জাংক ছোট ছোট জাহাজে করে চীন সহ বিভিন্ন দেশে পাঠানো হতো। চীনে গোলমরিচ, লঙ্কা, সুতি কাপড় রপ্তানি করা হতো। অন্যদিকে চীন থেকে শৌখিন বিলাস দ্রব্যের কিছু ভারতে আনা হতো, যেমন চীনাংশুক বা চীনের সাদা রেশমের কাপড়, চীনামাটির বাসন, মাতাবানি চীনামাটির কলসি। ভারতের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যের কথাও আমরা জানতে পারি। মালয় এবং সুমাত্রায় মশলা ভারতে আসতো। আবার ইন্দোনেশিয়ার তৈরি চন্দন কাঠের আসবাব দিল্লি সুলতানকে ব্যবহার করতেও দেখেছিলেন ইবন বতুতা। ভারতের সঙ্গে পূর্ব আফ্রিকা, মিশর, আরব দেশে পারসিক উপসাগরীয় অঞ্চলে সুলতানি আমলে ঘনিষ্ঠ বাণিজ্য গড়ে উঠেছিল। এখান থেকে বিভিন্ন ধরনের মশলা, গোলমরিচ, ধুনা, সুগন্ধি দ্রব্য, নীল এবং ঔষধি গাছগাছরা ভারত থেকে পাঠানো হতো। অন্যদিকে সেই সমস্ত দেশ থেকে সোনা আনা হতো। অনেকে আক্ষেপ করেছিল ভারত গাছগাছড়া দিয়ে সোনা নিয়ে চলে যায়। এমনটাও পারসিক ঐতিহাসিক ওয়াসফ, তিনি ঘাস ও শিকড় রপ্তানি করে তার বিনিময়ে ভারত সোনা নিত, এমন অভিযোগ করেছেন। যাই হোক, যেটা প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে সামুদ্রিক বাণিজ্য চালিত হয়েছিল। আরব থেকে উৎকৃষ্ট মানের ঘোড়া আনা হতো, এমনকি কৃতদাস ও আনা হতো, যাদেরকে সুলতানি শাসকরা হাবশি কৃতদাস নামে ব্যবহার করতেন। কৃতদাস আনার পাশাপাশি মিশর, আফ্রিকা ও পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের একটা লাভজনক বাণিজ্য তৈরি হয়েছিল।
তবে মোটের উপর সামুদ্রিক বাণিজ্যে বিদেশি বণিকরা সুলতানি যুগে ভারতের যারা বাণিজ্য করতে এসেছিলেন, ইতিহাসবিদ কে এম আশরাফ তার গ্রন্থে অভিযোগ করেছিলেন তারা মুনাফাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। ফলে তাদের কাছে নীতি নৈতিকতা সে অর্থে বড় হয়ে কখনোই দেখা দেয়নি বা ব্যবসায়িক কর্মকাণ্ড ক্ষেত্রে সততা খুব একটা প্রতিষ্ঠিত হয়নি। যাই হোক, তাদের বাণিজ্যিক কর্মকাণ্ডে ঝুঁকির প্রবণতা এড়াতে তারা হয়তো অধিক মুনাফাকে সবসময় শ্রেয় মনে করতেন এবং সেই মতো বাণিজ্যিক কর্মকাণ্ড চলত। আবার মুঘল যুগের সামুদ্রিক বাণিজ্যিক তৎপরতার ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানেও কিন্তু আমরা দেখতে পাব যে মুঘল যুগে এক সমৃদ্ধ মহাসাগরীয় বহির্বাণিজ্য লক্ষ্য করা যায়। ভারতের উপকূল থেকে সমুদ্র পথে এই বাণিজ্য চলত। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত স্থলপথে একটা যেমন বাণিজ্যিক কর্মকাণ্ড এশিয়া এশিয়ার রাশিয়ার অংশ দিক দিয়ে চীন, তিব্বত এবং পূর্ব মধ্য এশিয়ার বিভিন্ন অংশের সাথে বাণিজ্য চলত। লাহোর, কাবুল, কান্দাহার, হিরাট ইত্যাদি বাণিজ্য পথের মধ্য দিয়ে। আবার উত্তর পশ্চিম ভারত থেকে স্থলপথে বহির্বাণিজ্যও চলত। এই সময় সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি বিভিন্ন বন্দরের আধিপত্য। বাংলার ক্ষেত্রে হুগলি, সপ্তগ্রাম, শ্রীপুর, চট্টগ্রাম, উড়িষ্যার বালেশ্বর, মালাবারের কালিকট, পূর্ব উপকূলের পুলিকট, নেগাপট্টম, অন্ধ্রের মছলিপট্টম, পশ্চিম উপকূলের গোয়া, কোচিন, সিন্দুর, লাহোরি বন্দর গুরুত্বপূর্ণ হিসেবে উঠে এসেছিল। ভারতবর্ষের সমুদ্র বাণিজ্যের এগুলি ছিল মোটামুটিভাবে প্রধান কেন্দ্র। গুজরাটের সুরাট, কেরল উপকূলের কালিকট, করমণ্ডলের মছলিপট্টম, বাংলার নিম্ন গাঙ্গেয় হুগলি উল্লেখযোগ্য ছিল। অধ্যাপক অসীম দাশগুপ্ত অষ্টাদশ শতকে সুরাট বন্দরে মোট 18,000 টন এর বাণিজ্য বহর ছিল এবং কোনো একটা ব্যবসায়িক কর্মকাণ্ডের ভালো সময় পর্বে বা তেজি বছরে সুরাটে বার্ষিক বাণিজ্য প্রায় 16 কোটি টাকা খাটত বলেও অধ্যাপক অসীম দাশগুপ্তের তথ্য থেকে জানা যায়। সমুদ্র পথে ইউরোপের সাথে বাণিজ্যিক যোগাযোগ আমরা এই সময় লক্ষ্য করি। সিন্ধু নদের মোহনা থেকে পারস্য, হরমুজ আরব দেশে মাল রপ্তানি হতো। পশ্চিম উপকূলে সুরাট থেকে কাম্বে বন্দর থেকে আরব, পারস্য, লোহিত সাগরের পথে মিশরে পণ্য সামগ্রী নিয়ে যাওয়া হতো। গুজরাটের বন্দর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য চলত। এইভাবে বিভিন্ন বন্দরের মাধ্যমে বা বন্দরের মাধ্যমে ভারতবর্ষের সামুদ্রিক বাণিজ্য মুঘল যুগে চলেছিল এবং এই সময় পর্বেরই শেষের দিকে বিশেষ করে মুঘল যুগের মাঝামাঝি সময় থেকে আমরা আরো পরিষ্কার করে বলতে চাই যে জাহাঙ্গীরের সময় ইংরেজ রাজদূত স্যার টমাস রো, যিনি প্রথম জেমসের স্টুয়ার্ট বংশীয় রাজা প্রথম জেমসের দূত হিসেবে মুঘল দরবারে এসেছিলেন। ডাচরা চুঁচুড়ায় কুঠি স্থাপন করেছিল, ফরাসিরাও চন্দননগর।
ইংরেজরা কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৯০ সালে কলকাতায় নিজস্ব বাণিজ্য ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল। আর পর্তুগিজরা তো ১৪৯৮ সালে কালিকট বন্দরে অনেক আগে থেকেই এসেছিল। ফলে একটা সমৃদ্ধ মহাসাগরীয় বাণিজ্যের চিত্র আমরা লক্ষ্য করি, যেখান থেকে খাদ্যশস্য, মসলা, উৎকৃষ্ট মানের মসলিন, রেশমি কাপড় ইত্যাদি ইউরোপ, চীন, আবার চীন থেকে কিছু সামগ্রী, চীনামাটির বাসন, রেশম এগুলো ভারতবর্ষে আনা হতো এবং সেগুলো যেত। এমনকি ইংরেজ শাসন পর্বে ভারত থেকে আফিম চীন দেশে, আবার ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন পণ্য সামগ্রী বণিকরা চামড়া জিনিস, আগ্নেয়াস্ত্র, ইউরোপীয় মদ, ভিনিসীয় কাঁচের সামগ্রী ইত্যাদি মহাসাগরীয় বাণিজ্যের মাধ্যমে ভারতবর্ষে এনেছেন। ফলে মহাসাগরীয় বাণিজ্যের বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি, রপ্তানি দুটোই চালিত হয়েছে। যার ফলে মুঘল যুগের শেষ পর্বে অবশ্যই ধনতান্ত্রিক প্রবণতা যে স্পষ্ট ছিল, যা বিদেশি ইতিহাসবিদরা অস্বীকার করেন, সেটা বাস্তবিক পক্ষে সত্য নয় বলে আমরা মনে করি। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।